জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তয় স্থিত্বা প্রণমামি মুহুর্মুহুঃ। আজকের বক্তৃতাটা বিশ্বনাথ মতিলাল স্মারক বক্তৃতা। তারই বংশধর অভিজিৎ মতিলাল এটা স্পন্সর করেছেন। বিশ্বনাথ মতিলাল সম্পর্কে দু তিনটে কথা। প্রাচীন ভারতে, মুখ্যত বঙ্গদেশে যে খানদানি বংশ বলা হয় আমাদের বঙ্গীয় ভাষায়, বনেদি বংশ, তাদেরই একজন ছিলেন অষ্টাদশ শতাব্দীতে। তার পুত্রবধূ বৌমণি নামে বিখ্যাত। সেই বৌমণির নামে বউ বাজার, মনে রাখবেন। এই পরিবারটি সবেতেই খুব অগ্রণী ভূমিকা নিয়েছিল তখনকার দিনে বঙ্গদেশে তথা ভারতে। এই আমাদের যে বিশ্বনাথ মতিলালজি, তিনি বিরাট লবণ ব্যবসায় করেছিলেন, বহু অর্থ উপার্জন করেছিলেন এবং ব্রিটিশদের খুব প্রিয় পাত্র ছিলেন লবণ ব্যবসার জন্যে। কুইন ভিক্টোরিয়া তাকে OBE, অর্ডার অফ দ্য ব্রিটিশ এম্পায়ার উপাধিতে ভূষিত করেছেন। তার বৌমণি ছিলেন ওই আমাদের যার নামে বউবাজার হচ্ছে। তারা সর্বক্ষেত্রে সাহিত্য, শিল্প, সংস্কৃতি ইত্যাদিতে স্পন্সর করতেন সমিতি। শুধুমাত্র টাকা রোজগার করেছেন তাই নয়। তো আজকে আমাদের সেই বিশ্বনাথ মতিলাল স্মারক বক্তৃতা আমরা দেবো। বিষয়বস্তু হচ্ছে শ্রীরামকৃষ্ণ গিরিশচন্দ্র। একটি পুরাতন সভ্যতা ও সংস্কৃতির সঙ্গে অন্য একটি প্রায় বিপরীত যে সভ্যতার যে মিলন বা সংমিশ্রণ, তখন একটি সর্বক্ষেত্রে একটু পরিবর্তন হয়। একে বলা হয় রেনেসাঁ, জাগরণ। কখনো পুনর্জাগরণ বলে, কখনো নবজাগরণ বলে। পশ্চিম ভারতের যে পুনর্জাগরণ 19th সেঞ্চুরিতে হয়েছিল, পৃথিবীতে তার তুলনা মেলে না সর্বক্ষেত্রে। শ্রীরামকৃষ্ণ একবার ইঙ্গিত করে বলেছিলেন, এই যা কিছু সব দেখছো সব এখানকার জন্য। একজন স্পিরিচুয়াল পার্সন, এনলাইটেড পার্সন, অবতার, তিনি যখন আবির্ভূত হন, মানুষের বিরাট একটা চেতনা সর্বক্ষেত্রে দেখা যায়। চৈতন্যদেবের সময় আমরা দেখেছি নানা দিকে মানুষের অনেক প্রগতিশীলতা লক্ষণ আমরা দেখতে পেয়েছি। তো শ্রীরামকৃষ্ণ যখন এলেন তখন এরকম সফল। তো যে কথাটা হচ্ছে, এই প্রগতিশীলতা বা আমাদের জাগরণ, একটি রাস্তা চিন্তা করুন, কর্নওয়াল স্ট্রিট। আমি চিন্তা করছিলাম, only one street in the Kolkata, main responsible for this Renaissance of Bengal, Renaissance of India, ওই বিধানবাবুর বাড়ি থেকে শুরু করে শ্যামবাজার, বেশি কিছু না। দেখুন তিনটে কীরকম চলছে রেনেসাঁর অবদান। প্রথম হচ্ছে কলেজ স্ট্রিট, যেটাকে এখন কলেজ স্ট্রিট বলা হয়। সেই কলেজ স্ট্রিটে তখন এলো ডিরোজিও, বিরাট নাম, হিরো অফ ইউথস অফ বেঙ্গল, বোথ মেলস অ্যান্ড ফিমেলস। ডিরোজিও মুভমেন্ট বলা হয়। ডিরোজিও কন্ট্রোভার্সিয়াল চরিত্র, যুবক যুবতীদের কাছে খুব প্রিয়। খোলা হাওয়া, কিচ্ছু মানতে হবে না, দেবী দেবী বোগাস, হিন্দুদের সব কিছু বোগাস। এখনকার দিনে একটা টার্ম আপনারা জানেন, হিডেন এজেন্ডা। হিডেন এজেন্ডা হচ্ছে কনভার্সন অফ দ্য হিন্দুজ টু দ্য খ্রিস্টানিটি। এবং তিনি ব্রাইট ছেলে মেয়ে, তখনকার দিন হিন্দু কলেজ, এখন প্রেসিডেন্সি কলেজ, তার ছেলে মেয়েদের অ্যাট্রাক্ট করতেন বিভিন্নভাবে। ওয়াইন অ্যান্ড ওমেন, ওখান থেকে ভালো বিলিতি মদ নিয়ে আসাতেন, স্কচ হুইস্কি টুইস্কি,
এবং ইয়াং মেয়েদের কাজে লাগাতেন, তাদেরকে দিয়ে মদ সার্ভ করানো হতো। দেখছি আমরা যাকে হিরো বলেছি এককালে, এখনকার দিনে আপনারা যারা মায়েরা আছেন তারা চিন্তা করবেন। এবং বাই দিস he has converted many of the bright young boys and girls to Christianity. ওই পরিস্থিতি পাড়া বিরোধী মুভমেন্ট, তো বিরোধীকে কেউ কেউ হিরো বলে, এবং সেই প্রভাব থেকে মুক্ত অনেকে হতে পারেননি। ওই যে খোলা হাওয়া, খোলা হাওয়া, কোনো দেবদেবীর ব্যাপার নেই, কোনো একাদশী পূর্ণিমার ব্যাপার নেই, সব বোগাস। আমরা খানিকটা পরে ছিলাম, তখন থেকে যে সেই হাওয়া পৃথিবীমান ছড়িয়ে গেছে। নো নিড অফ গডস এন্ড গডেসেস, হোয়াট গড ক্যান গিভ টু মি, কী দিতে পারে? ফ্রম মর্নিং ব্রেকফাস্ট টু নাইট ডিনার, নো নিড। এই একটা হাওয়া আছে, তো সেই হাওয়াটা নিয়ে এলেন জিরোজিও এবং বহু কনভার্ট করলেন। তার মধ্যে একজন খুব বিখ্যাত কনভার্ট হচ্ছেন আমাদের মাইকেল মধুসূদন দত্ত। আমরা তাকে জিনিয়াস বলি, জিনিয়াস। এই জিনিয়াস শুরু আমার স্ত্রীতে এক হাতে মদের গেলাস আর এক হাতে গরুর মাংস, তিনি চিৎকার করে বলছেন, এই আমি খাচ্ছি গরুর মাংস, আমি খাচ্ছি মদ, কী হলো আমার? শুধু তাই নয়, সেই গরুর মাংসগুলোকে ছুঁড়ে ছুঁড়ে আবার প্রতিবেশীদের ঘরের ভিতরে ফেলে দিত, আজকে উঠত, অভিশাপ দিত। সেই জন্যে শ্রীরামকৃষ্ণদেব judgment of God and judgment of the people world are different. Judgment of God and judgment of the world are different. আমরা যাকে জিনিয়াস বলছি, পূজা করছি, হাওয়া দিচ্ছি, একটি লোকের সাথে শ্রীরামকৃষ্ণদেব কথা বলতে পারেননি, অবতার বরিষ্ঠ মধুসূদন দত্ত। যখন ঘরে ঢুকলেন বললেন, আমাকে বলুন। ঠাকুর বলেন, কী জানি কেন মা কিছু বলতে দিচ্ছেন না। Judgment of God and judgment of the world are different. কেন জানি না মা কিছু বলতে দিচ্ছেন না। কেন বলতে দিচ্ছেন না? তুমি সনাতন ধর্মকে নিয়ে রিডিকিউল করলে, তুমি গরুর মাংস খেয়ে বলছো আবার কী হলো? প্রতিবেশীদের ব্রাহ্মণের ঘরে তুমি গরুর মাংস শুনে দিচ্ছ। জিনিয়াস, মা কিছু বলতে দিচ্ছেন না। ভালো করে পড়ে দেখবেন। আমি অবাক হয়ে গেলাম, এই একজনকে ঠাকুর কিছু বলতে পারেন। তারপরে খুব মনটা খারাপ হয়ে গেল মাইকের। ঠিক আছে, একটা গান শোনো, একটা গান গাই। এই হচ্ছে আমাদের বিরোধীয় মুভমেন্ট। আর একটু এগিয়ে আসুন। নর্থ ক্যালকাটা বিখ্যাত, আমাদের উত্তর কলকাতা আমাদের গর্ব, আমাদের সব কিছু। উত্তর কলকাতা বরাবরই একটু ট্র্যাডিশনাল, একটু মানে প্রাচীনপন্থী, এগুলো যায় না, চট করে গেড়ে বসে থাকে। এখানে যারা ছিলেন তারা হচ্ছেন বাবু কালচার। আপনারা পড়েছেন বঙ্কিমচন্দ্রের বাবু, যারা হাত দিয়ে খাইতে লজ্জা পায়, চামচ সহকারে খায়, তাহারাই বাবু। অনেক কিছু আছে। বাবু কালচারের মেন হচ্ছে এই উত্তর কলকাতা। যারা ছিলেন তারা বিরাট ব্যবসা করেছেন, বিরাট ভবন ব্যবসা করে টাকা রোজগার করেছেন, কিংবা কোল এবং মাইকা মাইন থেকে অনেক প্রভূত অর্থ অর্জন করেছেন, করে বিরাট বিরাট জায়গা কিনেছেন। দীনেন্দ্র স্ট্রিটে এখনও দেখতে পাবেন বিরাট বিরাট একজনের বসত বাড়ি, জায়গা 1.5 বিঘা 2 বিঘা করে, প্রচুর অর্থ আগন। আর ছেলেমেয়েরা সব যাকে বলে বাংলা ভাষায় উৎসব বেঁচে গেছে সেই টাইপের, কারণ প্রচণ্ড অর্থ, প্রভূত অর্থ সমাগম, গার্জেন কেউ নেই, একদম বেহেস্ট জীবন। প্রচুর মদ খাচ্ছে, বলছি ওখানে গেলে নেশা হবে। বললো ভালো, একদম বিলিতি মদ, বলে একদম বিলিতি, খাস বিলিতি সব। গিরিশ বাবু আর কারিগর ঘোষ, বলরাম বাবু। বিলিতি মদে একটা বিরাট তখন ডিম্যান্ড ছিল, এখনও আছে।
আমি ইন্টারন্যাশনাল ফ্লাইটে যখন যাচ্ছি আমি জানতাম না এত রকমের হয়। তখন দেখলাম সব সার্ভ করছে, শুরু করবেন খুব লাইট দিয়ে সেডি শ্যাম্পেন, আর শেষ হবে ভদকা দিয়ে, হুইস্কি আর ভদকা, নামও জানতাম না। এই খেয়ে খুব হাসছে সাহেবরা, মেন সাহেবরা। এখন ওকে বলে কন্ট্রোলিং পাওয়ারটা চলে যায়, খুব হাসছে। সেই ছিল নর্থ কলকাতা। কোনো চিন্তা নেই, মানে জীবনটা কি সুন্দর কাটালো। কী কাটালো? তৃণ কেটে ভিন্ন করলেন না, মানে জানেন, একটা তৃণকে কেটে ভিন্ন করেননি, এমন সুন্দর জীবন। এর থেকে খারাপ জীবনের কী আছে? এর থেকে খারাপ জীবন কী আছে? ইট ইজ নাথিং ইন দি লাইফ টাইম। এই নর্থ ক্যালকাটা, এবং সেখানেই ছিলেন আমাদের গিরিশবাবুরা। দেখেছেন আপনারা সবাই, বাবা বাড়ি, বড় বাড়ি ছিল, ভেঙে দিয়েছে। তো সেখানে তার বাবা ছিলেন কুসংস্কার, মা ছেলেকে দেখলেনই না। তার বলছে আমাকে রাক্ষসী বলে, আগের ছেলেটা মরে গেছে, আমি বেশি দেখাতে, এবার দেখবো না। বাবার উপর ভাব। বাবারা ছেলেকে দেখলে যা হয়, একটি ছেলে और লাইসেন্স, দারু আনলেন কি সব গিরিশবাবু বাবার সুধার, গভর্নর বাবার। মদ খাচ্ছেন আর মেয়ে নিয়েছে, বাচ্চা বয়স থেকে 19-20, এখনকার দিনে হায়ার সেকেন্ডারি, আর দিদি যাচ্ছি। তো যাই হোক, তারপরে একটা বিয়ে হলো, সে বউ থাকতে পারলো না। বাপরে বাপ, উদ্দাম উচ্ছৃঙ্খল জীবনের সঙ্গে মেলাতে পারলো না। একটা সেকেন্ড বিয়ে করলেন, সেই বউটিকে ভালো বলা। তো যাই হোক, আর তিনি কিছু আনতেন না, দেবদেবী ব্যাগ সবাই একটা বিরক্তি এবং যে শিবলিঙ্গ সব জল লাগছে, তিনি রাস্তায় হেঁটে মেরে দিলেন লাঠি শিবলিঙ্গ। এই তো মেরে দিলাম লাঠি, কী হলো? হ্যাঁ, বোগাস। সব বলতো, সব ছেলেরা, বাগবাজারের ছেলে ফেমাস, এখনকার দিনে নয়, বরাবর ফেমাস। স্বামীজির সময় থেকে। তো তারা করলে কি, বেটা কালা পাহাড় নরত হয়ে টাইট করছি। পঞ্চমীর দিন দুর্গা পূজার একটা বিরাট দুর্গা প্রতিমা সব নিয়েছে, ঘরে উঠোনে দিয়ে দিয়েছে। ও তখন ভোরের ঘুম খুব গাঢ় ঘুম হয় বলে, নিদ্রায় ছিলেন, হঠাৎ চিৎকার দিল, খড়খড়ি দিয়ে দিলেন। ও তারা বলবে ছেলেমেয়েরা দুর্গা ঠাকুর দিয়েছে, দাঁড়াও দেখাচ্ছি। আগে দুটো খেয়ে নিলেন, নেশাটা চাগাতে হবে। তারপরে কুড়ুল নিলেন, নিয়ে দেবীকে এক টুকরো টুকরো করে ফেলে দিলেন। দিদি ছুটে এলো, কী সর্বনাশ করে দিদি, মাকে এরকম কেটে দিলি? হ্যাঁ, কোনো অনুশোচনা নাই। গিরিশবাবু লুকিয়ে ছুপিয়ে কিছু করতেন না, যা করবে রকমেরই, এইটাই ছিল কিন্তু। পরে পরে আমরা তার অন্যগুলো দেখব। তো এই জিনিস একদিন ঠাকুর দক্ষিণেশ্বরে ধ্যান করছেন, ধ্যান সবে শেষ হয়েছে, একটু ভোর তখন আসে ধ্যানে। হঠাৎ দেখবেন একজন এক হাতে মদের বোতল আর এক হাতে অমৃত নিয়ে তার দিকে এগিয়ে আসছে ধ্যানের মধ্যে। জিজ্ঞাসা করলেন, ধ্যানের মধ্যে তুমি কে? আমি ভৈরব। এখানে কেন এসেছ? তোমার কাজে সহায়তা করার জন্য। ও, দেখি চিনতে পেরেছে শ্রীরামকৃষ্ণের একটা বিউটি, তার পক্ষে সম্ভব আমাদের চিন্তার বাইরে, কল্পনা। যার সঙ্গে মোলাকাত হবে, আগেই তাকে দর্শন পেতেন। রাজা মহারাজকে দেখলেন সেই নাচছে একমাত্র শ্রীকৃষ্ণের সঙ্গে। নরেন্দ্রনাথ সপ্তঋষি একজন সামনে গিয়েছেন। আমাদেরও হয়। এক জায়গায় সর্বানন্দজি বলছেন, যার সঙ্গে দীর্ঘকালের সম্পর্ক হবে তাকে দেখলেই খুব আপন মনে হয়। তো সেই গিরিশচন্দ্র আসেন। তারপরে দেখলেন যে এবারে পড়াশোনা একেবারে খারাপ ছিলেন তা নয়, ভালো নয়, অ্যাভারেজ, এই সেকেন্ড ডিভিশন কি হায়ার থার্ড ডিভিশন এরকম আর কি। পড়াশোনাটাকে খুব ইম্পর্টেন্স দিতেন না। কিন্তু এই ছড়া গান খুব ভালো লাগতো। ছড়া, রামায়ণ তখন কত কথা হতো,
কত কথা হতো, কত কথা ভালো লাগতো, আর মুখস্থ করার ক্ষমতা তার দারুণ ছিল। তখনকার দিনে এগুলো সব হতো। এই আমরা যেটা আছি ভোলা ময়রা লেন, ভোলা ময়রা খুব কথা কথা করতে পারত, তো সেগুলো খুব প্রিয় ছিল। তারপরে এরা চালু করলো থিয়েটার, থিয়েটার চালু করলো। থিয়েটারও তার খুব ভালো লাগতো, তার নাম হলো থিয়েটারে। কিন্তু অনেক বলে থিয়েটারে মেয়ে পাবে কোথায়, বলে মেয়ে ছাড়া করো না, বলো মেয়ে ছাড়া থিয়েটার জমছে না। তখন এরা সাজেশন দিল মেয়ে রাখো না, মেয়ে রাখলে কেউ ভদ্র করেছে, লোক আসবে না মেয়েরা। তখনকার দিনের নিয়ম ছিল। এখন ঠিক বিপরীত, আপনারা বুঝতে পারবেন না। কিন্তু তখন তো বাগান বানানো গেছে, রেড লাইট এরিয়া মেয়েরা থিয়েটার করছে, ওখানে কে যাবে, ভদ্র করে মেয়েরা যাবে। তারপরে শুরু করলেন, শুরু করতে করতে একবার তার প্রিয় হয়ে এখানে করলেন স্টার থিয়েটার। বরাবরের নাম কারা? স্টার থিয়েটারে অভিনয় করতে আসবেন বিনোদিনী, 1 নম্বর অ্যাক্ট্রেস হোল কান্ট্রিতে। মানে কান্ট্রি মানে তখন তো মেনলি বেঙ্গল। থিয়েটার আর কে করে, কিন্তু গিরিশবাবু যেখানে যেতেন বাম্পার সাকসেস, হাউসফুল, পরপর হাউসফুল। ওরা তিনি টানাটানি চলতো, আপনি আসুন আমাদের ইয়েতে গ্রুপে। তখনকার দিনে তিনি 1,000 টাকা পেতেন এখানে ম্যানেজার স্টার থিয়েটারে। তো সেখানেই হবে নটি বিনোদিনী। নটি বিনোদিনী যাত্রা হবে না, যাত্রাটার নাম হচ্ছে চৈতন্য লীলা। চৈতন্য লীলা, চৈতন্যদেব বাঙালিদের প্রাণ, আপনারা জানেন। সেই কীর্তন, উন্মাদন কীর্তন, প্রাণ একদম উন্মাদ হয়ে যায়, চৈতন্য লীলা। শুনলেন স্টারে এসে চৈতন্য লীলা, একজন বললেন আপনি যাবেন চৈতন্য লীলা দেখতে? হ্যাঁ হ্যাঁ যাবো। আরেকজন বললেন সেখানে তো খারাপ মেয়েরা সব তো অভিনয় করে, বাড়ানো না। বলে আমি তাদের মা আনন্দময়ী বলে দেখবো, তার মুখে সম্ভব। এলেন দেখতে, ভাব না ওই দক্ষিণেশ্বর থেকে এসছেন। সেই দক্ষিণেশ্বর তখনকার দিনের এই শ্যামবাজার পর্যন্ত বললাম, শ্যামবাজার থেকে আরও 100 কিলোমিটার দূরে ঘোড়া গাড়ি করে যায়, সেইখান থেকে দেখতে এসছেন। সব আসে দেখতেছে চৈতন্য লীলা। পরমহংসদেব এসছে, তাকে পরমহংসদেব বলা হতো। শুনেই সবাই তাড়াতাড়ি এলেন ব্যাস করে। গিরিশবাবু নিয়ে গিয়ে বসালেন বক্সে, খাওয়া করা লোক দিয়ে দিলেন, দেখছেন। তারপরে যেই শেষ হয়েছে, গিরিশবাবু এসে তাকে বললেন আপনি গ্রিন রুমের দিকে আসুন, এরা আপনাকে দেখে জীবন সার্থক হোক। গ্রিন রুমে গেলেন, সবাই তাকে প্রণাম করছে। প্রণাম করতে দিলেন না, মা থাক থাক, মা থাক থাক, আপনারা পড়েছেন, কথাগুলি করুন আমাকা। তারপরে তুমি চলে গেলেন দক্ষিণেশ্বর। দক্ষিণেশ্বরে গিয়ে কিন্তু তুলে নামল, জল নিয়ে গঙ্গা জল পা জ্বালিয়ে দিলে রে। গঙ্গা জল দিয়ে পা ধুলেন, কারণ তার শরীর তার বাহরি মাদারের এমন ছিল যে প্রণাম করবে ভক্ত তার সমস্ত পাপটা নিয়ে নিয়েছেন। আর তার যন্ত্রণা ভক্ত তো তাকে, এত নরম ছিলেন তারা মন মানসিক দিকে। সেজন্যে স্বামীজি বললেন মাকে প্রণাম করো, কিন্তু কেউ পৌঁছবে না, কারণ জগজ্জননীর মন এত নরম, এত তার স্নেহ, সব পাপ নিয়ে নেবেন, আর তাকে মুক্ত করতে হবে সেটা। তো এরা উনি দেখে এলেন, গিরিশচন্দ্রের সঙ্গে টুকটাক সম্বন্ধ চলছে। তখন প্রথম দেখলেন দীননাথ বসুর বাড়িতে কাছাকাছি গেলেন, গিয়ে প্রথম ইমপ্রেশন খুব ভালো নয়। গিয়ে দেখছিলেন বাতি জ্বলছে, সেজের বাতি, তখন উনি জ্বালিয়ে দেন। উনি বসে বসে বলছেন কি রাম, সন্ধ্যা হলো? গিরিশ আর নিয়ে গেছেন দানাকালি, ঢং দেখো, দেখতে পাচ্ছি বাতি জ্বলছে, আমার সন্ধ্যা হলো। সেনাপতি বললেন ঢং নয় গো, ঠং নয়। ঢং মানে অনেকগুলো কথা আছে, একটা হিপোক্রেসি, সত্য ভাবকে গোপন করে অন্য ভাব দেখানো, এটাকে ঢং বলে। তিনি বললেন ঢং নয়, whatever you are saying, that is correct. মহাপুরুষ কীরকম হবে? এই তো আমি। তিনি কী দেখাতে এলেন? যে মানুষের মতোই ভুগবে, যুগের রোগ যেটি ক্যান্সার, নো অ্যান্সার, রিতা সরে গেল,
মা বাংলা বাঙালি নারী স্ত্রীলোকের যতগুলি লোক সব মায়ের ছিল, সেই পিলে দেখা থেকে শুরু করে অম্বর, খুঁড়িয়ে চলা, বাঘ সব স্বামীজিরও ছিল, অ্যাজমা এবং ডায়াবেটিস। কিন্তু সত্যানন্দজি বারবার সে জিজ্ঞাসা করছেন মহাপুরুষ মহারাজকে, মহারাজ কেমন আছেন, মহারাজ কেমন আছেন। মানে একদিন মহাপুরুষের গলা খুব ভারী ছিল, দেখো সুধীর, ব্রহ্মজ্ঞান শরীরের হয় না, ব্রহ্মজ্ঞান হয় মনে। শরীরে কিছু হচ্ছে না, শরীরের জন্য তো ডাক্তার আছে, কিন্তু আমি ভালো আছি, আর শরীরটা ডাক্তারকে জিজ্ঞাসা করো। তারা এত শরীরের সঙ্গে নিজেকে আলাদা করে ফেলেছেন। তো সেই জিনিস বলরাম বসুর বাড়িতে সেকেন্ড দ্বিতীয় দর্শন গেছেন শ্রী ঘোষের সঙ্গে, সুধাকান্তি ঘোষের বাবা। তারা বরাবরই একটু এইভাবে লোক নন। প্রথম দর্শনই দেখুন, গিরিশ বাবু ভালো লাগছে, নানা রকম সব কথা বলছেন ঠাকুর, কিন্তু এর ভালো লাগছে না, হাত ধরে টানছে, এই চলো আর কি শুনবে, দেখলে তো পরমহংসকে চল। অনিচ্ছা সত্ত্বেও চলে এলেন গিরিশচন্দ্র। কিন্তু প্রথমেই তার ভালো লেগেছে, আর উনিও চিনেছেন যে এই সেই ভৈরব, কোন দিকে যাবে কে জানি, দুটো রূপ ভৈরবের, শুনতে পাবেন, শুনুন। তো তারপরে যাতায়াত চলছে, গিরিশবাবু আসছে, আর মাঝে মাঝে উনি জানেন ঠাকুর যে একদম চুর হয়ে থাকে, কিছু বলতেন না। দেখো আমার যিনি গুরু, তিনি আমাকে কিছু করতে নিষেধ করেননি, না বলেননি, করে যাক। মদ খায়, বলে খাক রে, কদিন খাবে, কদিন খাবে, মানে এটা কি? তবে দেখো গিরিশ, তুমি মদ খাও, কিন্তু পা যেন না টলে আর মাথা না ঘোরে। আর বেশি খেলে নেশার জিনিস, মাথা তো ঘুরবি, পা টলে পড়ে পড়ে যাবে। তারপরে একজনকে বলেছিলেন ঠাকুর কি উপদেশ, তুমি তো অমৃত খেতে চাও তাই না, এতে দুটো জিনিস আছে মদে, অমৃত আছে, বিষও আছে, তুমি বিষটা আমাকে দিয়ে দাও, আর তুমি অমৃতটা খাওয়া করে, ঠিক আছে। অনেকদিন পরে চিন্তা করলো, লোকে মাকে জগজ্জননীকে সব থেকে ভালো জিনিস দেয়, আমি বিষটা দিয়ে দিচ্ছি। এই যে বিবেকের দর্শন, জাজমেন্ট অফ দি মাইন্ড, আস্তে আস্তে মত সেই গিরিশবাবু ছাড়েনি। গিরিশবাবু আসতেন গাড়ি ঘোড়া নিয়ে, একদম ঠাকুরের ঘরে, এই যে ঘর আছে, তখন তো বুঝতে পারতো, গাড়ি নিয়ে লাটু মহারাজকে পাঠাতেন ঠাকুরে, দেখে হয়তো গাড়িতে কিছু ফেলে এসছে কিনা, লাটু গিয়ে দেখে হয়তো দুটো বোতল বেশি মদের নিয়ে আসছে। এরকম জীবন। তিনি বলেছেন জীবনে যা পাপ করেছি তা তুলোটা মেলা ভার, আর যা মদ খেয়েছি একটার উপর আরেকটা রাখলে এবার সে ছাড়িয়ে যাবে। এই গিরিশ ঘোষ, ভৈরবের দুটো রূপ বলেছিলাম, আরেকটা রূপ আমরা আসছি। তো চলছে এরকম জীবনযাপন। ঠাকুর কীভাবে চেঞ্জ করছেন, একদিন শুনলেন পাঠে গিরিশবাবু যে গুরু না করলে অগ্রসর হওয়া যাবে না, সামান্যত। বললেন আমার গুরু দরকার, ঠাকুরকে গুরু কী করতে হবে, তো তোমার গুরু হয়ে গেছে, হয়ে গেছে, বলে হ্যাঁ। চিন্তা করলেন, খুব বুদ্ধিমান উনি, হাইলি ইন্টেলিজেন্ট, তার মানে উনি গুরু, উনি। তো সেই গুরু বললেন যে আচ্ছা গুরু কী জিনিস, একদিন জিজ্ঞেস করলেন ঠাকুরকে, গুরু কী জিনিস জানো না? ওই যে শ্বেত ঘটক সাথী, ঘটকের কাজ কি? ঘটকের কাজ আপনারা বর্তমান প্রজন্ম জানেন না, আমরা জানি খানিকটা, আর কয়েকদিন যারা বসে আছে তারা জানেন। ওই উঠবি বিবাহের আগে ঘটকরা ঘোরে, উড়ে গেছেন তো ট্রেনে করে একটু আগে, খুর্দা রোড থেকে উঠে পড়ে ট্রেনে, বলতে বলতে যায় কি নাম আসো, কোথা থেকে আসছো, হ্যাঁ হ্যাঁ আমি কি, ঠাকুরদার নাম আপনার বলে দেবে সে, আগে আপনার ওখানে থাকতেছে, এখান থেকে এখানে এসেছেন ইত্যাদি। অদ্ভুত মেমোরি তাদের। আগে আমরা যখন যেতাম 60 দশকে, প্রথমে 5-এর দশকে, ওই খুর্দা রোড থেকে উঠে পড়তো পান্ডা, পুরী পান্ডা, ট্রেনের সাথে সাথে দৌড়,
তেমনি ঘটক দারুণ ডায়ালগ করতে পারে। যাদের ছেলের বিবাহযোগ্য ছেলে, বিবাহযোগ্য মেয়ে, তাদের কাছে ঘুরবে, আর এর কাছে ওর প্রশংসা, ওর কাছে গিয়ে তার প্রশংসা। কিন্তু সে জানে কোনোটা ঠিক নয়, তাকে আদায় করতে হবে। এখান থেকে 500 টাকা, ওখান থেকে 300 টাকা আদায় করতে হবে। কী কইব মা, ছেলের যা গুণ! আরে কেন্দ্রীয় সরকারের অফিসার, ওখানে তো 2.5 লাখ টাকা পায়, এখানে ওখানে সেই আছে। আর ছেলে ম্যাপকে এসে বলবে, একদম মা, রাজ্যটা উঠবে লক্ষ্মী গুণে সরস্বতী, এখন নারায়ণ লক্ষ্মী হবে, মা মা নারায়ণ লক্ষ্মী হবে। তারপর দেখা যাবে নারায়ণ নেই, লক্ষ্মী হয়নি, লক্ষ্মী পয়সা সহ চলে গেছে। একটু ঘটক দারুণ ডায়ালগ করতে পারে, আর এখান থেকে কিছু আদায় করবে, ওখান থেকে কিছু আদায় করবে। ঠাকুর যেটা বলছেন, ঘটক গুরু সাধককে নিয়ে ভগবানের সঙ্গে আলাপ করে যাবে, ইষ্টের সঙ্গে। আপনাদের অনেকেরই দীক্ষা হয়ে গেছে, জানেন। ধ্যান করতে করতে আস্তে আস্তে যে বস্তুর কাছে যত এগিয়ে যাবে মানুষ, শিষ্য, গুরু চলে যাবে, আধার কাজ হয়ে গেছে। সেইটি হচ্ছে ঘটকের কাছে গুরুর কাজ। তো বলে, তোমার গুরু হয়ে গেছে, ভাবলেন তাহলে উনি। তারপরে একদিন জিজ্ঞাসা করলেন যে, আচ্ছা আমি যে গুরু করলাম, তো গুরুর কথা শুনে তো চলতে হবে, তো কী করবো আমি এখন? জিজ্ঞাসা করলেন। মানে কিচ্ছু না, যা করছো তাই করো, এক্সট্রা কিছু করতে হবে না। আর সকাল সন্ধ্যায় একটু ভগবানের নাম করো। শুনুন স্টেজ গুরু চুপ করে গেলেন। আপনার গুরুকে কথা দিলে কথা রাখতে হবে, না হবে মহা ইয়ে খারাপ হয়ে যাবে। চুপ করে আছেন, তখন বুঝতে পেরেছেন যে ও সকাল সন্ধ্যায় নাম করতে তোমার অসুবিধা আছে, তাহলে খাওয়ার আগে করো। খাওয়ার আগে কখন খাই, কোথায় খাই, খাই কি না তারই ঠিক নেই, খাওয়ার আগে কী করে করবো? তো তাও যদি না পারো, তাহলে ঘুমানোর আগে একবার করো। ঘুমানোর আগে কোথায় ঘুমাই তার ঠিক নেই তো, কখনো কখনো সারা রাত কেটে যায় ওখানে ওখানে। তখন ঠাকুর দেখলেন যে তো কিছুতেই হচ্ছে না, তো আমি বললো, যদি তুমি নাও পারো এটা করতে, তাহলে আমাকে বকল বাঁধাও। তখন বলছেন ঠাকুরের অর্ধবাহ্য দশা, ট্রান্সস্টেট। ট্রান্সস্টেট মানে এই অবস্থা থেকে যে ওই অবস্থায় মানুষ উঠবে, ধ্যানে যাবে, তার মাঝে তো একটা স্টেজ থাকে, অর্ধবাহ্য দশা। মনটা খানিকটা ভগবানে, অধিকাংশ ভগবানে, একটু বাইরের জগতে আসে। তুই আমার বকর বাঁধে, খুব খুশি, জিনিস কথা এইবারে বেঁচে গেলাম। কিন্তু জানে না কি বিপদে পড়েছে। বকর্ম মানে কি? অভিভাবক, সবটা অছি, এই নাবালকের মতো থাকবে। একদিন ঠাকুরের পরে বলছেন যে আমি ওখানে যাব। সে কী গো, তুমি যাবে? বকর বাঁধিয়েছ? বলো ঈশ্বরের ইচ্ছা হলে তাহলে যাওয়া হবে। বলে হ্যাঁ হ্যাঁ, ঈশ্বরের ইচ্ছা হবে। ট্রান্সফরমেশন অফ দি মাইন্ড। বকর্মা মানে তুমি নিজের ইচ্ছায় কিছু করছো না, এভরিথিং ডিপেন্ডস অন গড। ওই অনেকে বলে ভগবানের ইচ্ছা হয়তো হবে, এটাই। ভগবানের নাম করে যাচ্ছে, ভগবানের নাম করছে, মনটা পাল্টাচ্ছে। জিনিসকে বলেছিলেন তোমায় দেখে লোকে অবাক হবে। হ্যাঁ, দুটি মিরাকল শ্রীরামকৃষ্ণের, লাটু মহারাজ, গিরিশ ঘোষ। লাটু মহারাজ ক বলতে কা বলছেন, সে কি রে তুই ককেই কা বলবি, কয় আকার দিলে কী বলবি, যার তোর লেখাপড়া হবে না। তারপরে বলে লেটো তোর মুখ দিয়ে বেদবেদান্ত ফুটে বেরোবে। আর লোকে তা শুনে অবাক হয়ে যাবে। একেও বললে তোমাকে দেখে লোকে অবাক হয়ে যাবে। সেই দিনকে চিন্তা করতে করতে আস্তে আস্তে পাল্টে যাচ্ছে। মচ্চিত্তা মদগত প্রণাম উদয়ন্ত পরস্পরম কথান্তস্য মাংনিত্যন্তস্যতি চ রমন্তি চ তেষাং সততযুক্তানাং ভজতাং প্রীতিপূর্বকম তদা আমি বুদ্ধিযোগম তম যেন মাম উপযান্তি। মচ্চিত্তা মদগত প্রণাম, ইন্দ্রিয় মন বুদ্ধি চিত্ত সব ঈশ্বরে। তারা অপরে আলাপ আলোচনা করছে, বোধন্ত পরস্পরম কথান্তস্য মাং নিত্যম, প্রতিদিন সবসময়
বন্ধুদের সঙ্গে আমারই কথা বলছে, এবং তাদের আনন্দ পাচ্ছে। আপনারা যারা ভক্ত সম্মেলনে যান, আলোচনা করেন, শ্রীরামকৃষ্ণের কথা, হরিমাতার কথা বলে আনন্দ পান। দ্যাট ইজ এ সাইন, দ্যাট ইজ এ প্রোগ্রেস। তেসাং শতযুক্তা না ভজতাং প্রীতিপূর্বক, সবসময় মনটা ঈশ্বরে দিয়েছে, তার ভজনা করছে প্রেমের সঙ্গে, মুখটা বেজার করে নয়, প্রেমের সঙ্গে। তাহলে দাদা বিবুদ্ধি যখন তিনি সেই বুদ্ধি দেবেন, তিনি তার ভাগ নেবেন। তো সেই জন্যে বলছি যে দেখো, একবার করলে হবে না, বারবার করে যেতে হবে, সারা জীবন করে যেতে হবে, জীবনের পর জীবন করে যেতে হবে। শ্রীকৃষ্ণ খুব মজার লোক, শ্রীকৃষ্ণ মজার লোক ঠিকই, কিন্তু দারুণ বুদ্ধি। বলেছেন আমি তোমাকে দর্শন দেবো, কিন্তু কী হবে, যে অনেক জন্ম সংসিদ্ধ তত জাতি পরাঙ্গতি, এক জীবন নয়, অনেক জীবন। এখান থেকে যেতে হবে দিল্লি, প্রথম জীবনে গেলাম এখান থেকে আসানসোল, তারপরে জীবনে আসানসোল থেকে ধানবাদ, ধীরে 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 অনেক জন্ম সংসিদ্ধ, তাতে ক্ষতি কিছু নেই। আপনি যদি ভগবানের সঙ্গে থাকেন, ভগবান আপনাকে নিয়ে থাকে, অনেক জীবনে আপত্তি কী আছে? সত্য করে যদি আপনি থাকেন, সাত্বিক ভাব নিয়ে, আপত্তি কিছু নেই। সেই জন্যে ভগবান সবই বলেছেন। হরিমাতার খুব প্রেম, কিন্তু হরিমাতারও বলেছেন এখনই কি গো মেয়েদের, এখনো তো গা থেকে আঁচুরের গন্ধ যায়নি। এই জীবনে দেখাশোনা হলো, পরের জীবনে হবে, তারপরে হবে। কারণ এক জীবনের ব্যাপার নয়, ম্যাজিকের ব্যাপার নয়, ম্যাজিক করে কিছু হয় না, ধীরে ধীরে। আর তাড়াতাড়ি কিছু করতে যাবেন না, তার মুশকিল আছে। এগুলো বলে দিয়েছেন খুব তাড়াতাড়ি জবটা করি, এটা বিচ আউট হয়ে যাবে। আমরা বলতাম সাইকেট্রিস্টের কেস হয়ে যাবে, দত্তর কেস। একদিন আমি বসে আছি সেবা প্রতিষ্ঠানে, একজন এলেন, উস্কো ফুস্কো চুল, আধা চাপা, অনেকক্ষণ ধরে বক করে চলে গেলেন। শনিবাবু বললেন আপনি কে চেনেন? আমি না। বলে চেনেন একে? আপনি চেনেন? ও পুরুলিয়ার আপনাদের ডাক্তার। আমি বলেন কি? হ্যাঁ। এরকম হলো কী করি? হয়ে গেল এসেন গরিবা। পুরুলিয়ার আমাদের 20 বছর ডাক্তার ছিলেন, তার ছেলে আমাদের খুব প্রিয়, ফার্স্ট হয়েছিল তা অভিমানিতে। তো খুব সাবধান করেছেন বীরেশ্বরানন্দের এই কাছে দীক্ষা নিয়ে। এক্সেসিভ পরামর্শ না নিয়ে ব্যাটারি যাবো, খুব বেশি করবেন না, ধীরে ধীরে বরং একটু স্লো যাওয়া ভালো, স্লো অ্যান্ড স্টেডি উইথ দি রেস। এই জন্য তো গিরিশবাবু যে কথা বলছিলাম, আরেকজন জিজ্ঞাসা করলেন অজরবাবু ঠাকুরকে যে আপনার কী মিরাকেল আছে? এই তো আমাদের জেসাস ক্রাইস্ট এতগুলো দেখাচ্ছেন, আপনার কী আছে? কিছু আছে? মনে আছে কি? মানে অথর্ব ছিলেন ডেপুটি ম্যাজিস্ট্রেট সেই যুগে, বঙ্কিমবাবু অথর্ববাবু। মানে যার ডেপুটি হয়ে লোককে ভয় দেখিয়ে বেড়ায়, আমি তাদের এখানে ঘুম পাড়িয়ে রাখি। আর উনি আসতেন, শুয়ে পড়তেন, আর যখন বলা শেষ হয়ে যেত শ্রীরামকৃষ্ণে, উঠে মধুরটা ইয়ে করে আবার চলে যেতেন। কারণ আমি এখানে ঘুম পাড়িয়ে রাখি। আরেকজন বলছে যে আপনারা তো ভালো ভালো কথা হচ্ছে, আর অধরবাবু ঘুমছে। তখন ঠাকুর উত্তরটা দিলেন খুব ভালো, শুরু ভালো করে, তুই কি জানিস রে শালা, এটা মার এলাকা, দক্ষিণ শ্রীমাকালী, শান্তির এলাকা, লোকে ঘুমিয়ে বাঁচবে। এখনকার দিনে মানুষের ঘুম নাই, 11টা 12টা 1টা কোনো ব্যাপারই না, সব ঘোরাঘুরি করছে। ফাঁসি গেলে মনে হচ্ছে কোথায় দিন সন্ধ্যেবেলা, রাত 1টা। তুই কি জানিস রে শালা, মার এলাকা, শান্তির এলাকা, লোকে ঘুমিয়ে বাঁচবে। ঘুম হচ্ছে বিরাট ব্যাপার। ডাক্তার বলে আপনার ঘুম হয়, তাহলে ছেড়ে যাবে। ঘুম হয় না, তাহলে সিলিপিন ট্যাবলেট দিয়ে যাবে। এই আমাদের গিরিশ হয়েছে ঠাকুরের কথা। বললো তোমাকে দেখলে লোকে অবাক হয়ে যাবে, এই বাড়িতে ছিলেন, আর ঘরেতে শেষের দিকে শুধু সন্ন্যাসীরাই আসতে ঠাকুরের, যারা পার্ষদ।
এখন গল্প করতে তাদের সঙ্গে। গৃহস্থ লোকের সঙ্গে গল্প করে আনন্দ পেতেন না, কারণ তার মন তখন অন্য লোকে চলে গেছে। ঠাকুর একবার 12টা গেরুয়া আনিয়েছিলেন কাপড়, 11টা দিলেন বালক ভক্তদের আর একটা দিলেন গিরিশবাবুকে। তিনি জানতেন এর মন গৃহ বাবার উপযুক্ত। তারা বুঝতে পারেন যে কে গেরুয়া পাবে কেউ না। তো দুজনে ছিলেন বন্ধু, গিরিশবাবু দানাকালি। গিরিশবাবু ধরেছেন ছোটো বাচ্চা শেষের দিন আমাকে পার করতে হবে। আর ইনি কী বলেন, ইনি আরও বুদ্ধিমান। দানাকালি মাঝগঙ্গায় গিয়ে ঠাকুরকে ধরেছেন যে আমি যখন মরে যাব তখন তোমায় আমার হাত ধরে নিয়ে যেতে হবে। চিনতে পেরেছে? আর কি বললেন, এখানে শেষ করেননি, তুমি আমার হাত ধরে থাকবে আর অন্ধকার তখন চারদিক, মানুষ এখন মরে যায়। মজার ব্যাপার নয়, সবাই মৃত্যু থেকে ভয় করে। জন্ম মৃত্যু জরা ব্যাধি দুঃখ তোষণ দর্শনম, মৃত্যু বলছেন স্বামীজি বলছেন যতদিন মৃত্যু আসে ততদিন মানুষ ঈশ্বরকে মানতে বাধ্য। কোথায় গেল এত ভালোবাসার স্থান ছেলেটিকে, কোথায় চলে গেল মৃত্যু? তো সেজন্য বলছেন যতদিন মৃত্যু আসে। তো গিরিশবাবু ছিলেন কেরুয়া নিয়ে, নিরঞ্জনানন্দজি বলছেন চলুন আমরা বেরিয়ে পড়ি, এই তো সংসার। আর ঠাকুর তো আপনাকে সন্ন্যাসী বানিয়েই দিয়েছেন, কিন্তু ওনার একটি রোগ ছিল, খুব খারাপ রোগ, সেটি হচ্ছে অ্যাজমা। তখনকার দিনে অ্যাজমা এমনি কোনো ট্রিটমেন্ট ছিল না, এখন তো নানা রকম ইনহেলার আছে, তখন ছিল না। তো যখন হেমন্তকাল আসতো, শীতের প্রথম স্টেজ, খুব কষ্ট হয়েছেন, প্রচণ্ড হাঁপানি। স্বামীজি ওখানে গেলেন, সারা হাঁপানি দেওঘরে মহাপুরুষ মধ্যে ছিল হাঁপানি, অ্যাজমা ট্রিটমেন্ট ছিল। তো এরকমভাবে চলতে চলতে শেষকালে একবার বললেন, দুটি ঘটনা, খুব বিখ্যাত ঘটনা গিরিশবাবু, যে ইনি যে অবতার এবং জীবকে উদ্ধার করার ক্ষমতা তার হাতে আছে, এটা তিনি একবার কনভিন্সড। এইখানে এই ঘরেতেই ঠাকুরও যেরকম ইনিও সেরকম। ঠাকুর বলেন তাল কালী পূজা সব জোগাড় করে রাখিস, কালী পূজা করতে হবে। সব জোগাড় করা হলো, মূর্তি কোথা থেকে আসবে, এ কী হবে, কিছু কেউ যাবে না। বসে আছেন এখানে 15-16 জন 18 জন। এই গিরিশবাবু তার স্ট্রাইক করলো যে উনি তো কালী, ওনাকে পূজা করলি, উনি ওটাই বলতে চাইছে যে আমাকে পূজা করো। গরিব কথা নিয়ে জবা ফুলটুল, জয় কালী, জয় মা, ঠাকুরের পাড়ে দিয়ে দিলেন। সঙ্গে সঙ্গে ঠাকুর এরকম হয়ে গেল, বর অভয়। কী বর চাও বলো? ধর্ম অর্থ কাম মোক্ষ। অভয়, ডোন্ট গেট অ্যাফ্রেড, আই এম হিয়ার টু হেল্প ইউ। সংসার সাগর থেকে সাহায্য করার জন্যে আমি আছি, পার করে দেবো সংসার সাগর থেকে। ভগবতী ভগবানগর তরণে নৌকা। এই ঘরে কাশীপুরে নেমে এসছেন ঘর থেকে, লাইকি বলে 200 খেয়েছেন, সুইটটা ভালো, 1 জানুয়ারি 66। এই যে দেখেন ওখানে গিরিশ তিনি গল্প করছে, সোজা গিরিশের কাছে চলে গেলেন। আচ্ছা গিরিশ, তুমি যে অবতার বলে বেড়াও, মানেটা কি, কেন বলে বেড়াও, কী দেখেছো তুমি? সঙ্গে সঙ্গে একটা তিনি বিরাট প্রতিভা হাঁটু গেড়ে বসে বললেন, ব্যাস বাল্মীকি যারই হত্যা করতে পারেনি তার সম্পর্কে আমি কি বলবো প্রভু? ব্যাস মানে মহাভারতকার কৃষ্ণদেবরায়ণ ব্যাস লিখেছেন কৃষ্ণচরিত্র, কৃষ্ণ সম্পর্কে মহাভারত। আর বাল্মীকি রামায়ণ, রাম। তো ব্যাস বাল্মীকি যারই হত্যা করতে পারেনি, কারণ হত্যা করা যায় না, ঈশ্বরকে মাপা যায় না। যদি মাপা যায় সে ঈশ্বর নন। সমস্ত উপনিষদের শাস্ত্রে একটাই কথা, ইউ ক্যানট গেট, তার বুদ্ধির বাইরে তিনি। এত বাচনী বর্তন্তে অপরাপ মনসাসা, অবাং মনুষ্য পেছন। যদি তিনি মনুষ্য পেছন হন, তিনি ঈশ্বর হন।
তুমি গলে যাবে? নুনের পুতুল সমুদ্র মাপতে গেল, নুনের পুতুল তো এক হয়ে গেল। এখন এই কথাগুলো শুনুন, তুমি কী ভাবে? তুমি তো ঈশ্বর। তিনটে শরীর সরিয়ে দাও আর মনের দিয়েটা সরিয়ে দাও, তুমি ঈশ্বর হয়ে যাবে। এই হলো ব্যাপার। তো শেষকালে বললেন যে প্রচুর যন্ত্রণা, পারলেন না প্রায়। ঠাকুরকে বললেন এই যন্ত্রণা সহ্য করতে পারছি না, তুমি আমায় টেনে নাও। আস্তে আস্তে টেনে নিই। মায়ের সঙ্গে একটা ছোট্ট কথা আপনারা অনেকেই পড়েছেন, এই কনটেক্সটে বলে দিই গিরিশবাবু। জয়রামবাটিতে গেছেন গ্রাম, তখনকার দিনে, তো 1901 এরকম। তো রোজ দেখে তো কাপড় টাপড় একদম ফটফট করে কাঁচা, বেডশিট। সেই কাপড় কাছে পুকুরে দাঁড়িয়ে গিয়ে দেখেন মা কাচ্ছেন ওই বেডশিট। তখন তিনি সেই অ্যাক্টিং ভঙ্গি যেতে বলেন, তুমি কেমন মা? মা উত্তর দেন কি শুনুন, মা তো সরস্বতী, গিরিশ ফিরিশ তার কাছে কিছু নয়। তিনি বললেন, আমি পাতানো মা নই, কথার কথা মা নই, এমনি মা নই, গুরুপত্নী নয়, সত্য জননী। সত্য জননী মানে কি? সমস্ত জননী সন্তান প্রসব, সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের আমি প্রসব গাই। করে গেলাম, এটি কথা। একবার গিরিশবাবু থিয়েটার করতে করতে তার থিয়েটারে ঠাকুরকে ধরেছে। এবারে তো সেবা ভালো করতে পারলাম না আপনাকে, আপনি আমার পুত্র হয়ে আসুন, ভালো করে সেবা করবেন। বলুন আপনি আমার পুত্র হবেন? দোষ, আমার বাবা ছিলেন নৈকস্য কুলি ব্রাহ্মণ, কত পবিত্র জীবন, আর তুই বেটা মদ্য মেয়ে আর মদ নিয়ে আসিস, কোথায় যাবে কেন? আমি তো পুত্র, কেন আমি তোমার পুত্র হব? চরিত্রহীন। দারুণ খেপে গেছেন, কোনো ইয়ে সংগ্রহ করতে পারতেন না, দুর্দান্ত গালিগালাজ করলেন, অকথ্য ভাষা। চলে এলেন, সবাই বললাম মশাই আপনি জানতেন আমি প্রাসঙ্গের কাছে যা তা বলছি আপনাকে। তখন তো ঠাকুর শুনে গেলেন, সকালে রাম এসছে। আচ্ছা কী বলো রাম, এরা তো সবাই বলছে যেতে হবে না, তোমার কী মত? রাম বললেন, শ্রীকৃষ্ণ জিজ্ঞাসা করলেন কালিওকে, যমুনার জল তুই বিষাক্ত করছিস কেন? তো কালিও হাত জোর করে বলে, প্রভু তুমি আমাকে তো বিষই দিয়েছো। কি দিয়েছো তুমি আমাকে? অমৃত পাবো কোথায়? তাই বিষয়। এই রাম বলবে, এই আচ্ছা তো কী মত তোমার? ওর বিষ আছে, বিষ দিচ্ছে, তাহলে তো যাও উচিত নাকি? হ্যাঁ, দেখো আগের দিন একদম চুরুম ঢুকে দিয়েছেন, রকম অশ্রাব্য গালিগালাস দিয়েছেন, পরের দিন সকালেই চলে এসছেন। এক্ষুনি সত্যি আসতে গিরিশ কেমন আছো? পায়ে লুটিয়ে বলেন সাষ্টাঙ্গ প্রণাম, হাত জোর করে বলেন মেরেছি করুন। ঈশ্বর ছাড়া মানুষের পক্ষে এইরকম অপমানের পর আবার সাথ করে বাড়ি আসা, আপনি সেই মানুষ পাবেন না। এই হচ্ছে আখ্যায়িকা। অনেক প্রসঙ্গ গিরিশবাবুর সঙ্গে ঠাকুরের। ঠাকুর জানতেন কার কী ভূমিকা। নরেন দত্তের ভূমিকা একটা, রাজামর্যের ভূমিকা আরেকটা, প্রত্যেকটি সন্ন্যাসী সন্তানের ভূমিকা, প্রত্যেকটি ভক্তের ভূমিকা। বলে দিলেন ওখানে যে এই বাড়ি ভাড়াটা তো অনেক, এরা পারবে না, এরা ছাপোষা লোক, সুরেন তুমি দিয়ে দিও বাড়ি ভাড়াটা। মানে এরা বাড়ি ভাড়া 160 টাকা তখনকার দিনে, বিরাট ব্যাপার, পারবে না। তা আমরা শেষের দিকে যখন তারা দেখে দেখত গিরিশবাবুকে ঠাকুর যেটা বলেছিলেন, তোমায় দেখে লোকে অবাক হয়ে যাবে, শেষের দিকে তাই। কারণ তিনি সবসময়ই, শুধু উনি নন, চাকর বাকর যারা থাকে সবাই জয় রামকৃষ্ণ বলতেন, জয় রামকৃষ্ণ, জয় রামকৃষ্ণ। লোকে দেখে তোমায় অবাক হয়ে যাবে। চেঞ্জ, miraculous change in you, to be with the whole world.
যেমন অদ্ভুতানন্দজি তেমনি দিদি মীনাক্ষী ঠাকুরের জীবনে। আজকে আমরা পাঠ করে এখানেই সমাপ্তি ঘোষণা করছি। আর প্রার্থনা করি যেন সেই বিশ্বাস ভক্তি আমাদের হয়, আর শেষের দিকে যেন আমরা তার পদপথে স্থান পাই। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরাম প্রাণারাম 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 প্রাণারাম। কি যেন লুকানো নামে তাই মিষ্ট এত তব নাম। প্রাণারাম 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 প্রাণারাম।